দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি তানিয়া হারুন। এতক্ষণ দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। এবারে বিস্তারিত। ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে ব্রিফ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। ব্যত্যয় ঘটে সেরকম কোনো কর্ম না হোক, সেটাও আমরা চাই। আমরা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে আওতাধীন সমস্ত বিষয়গুলো আছে তার মধ্যে দুর্নীতিটাকেও আমরা ইনক্লুড করতে চাই। আমরা অধস্তন আদালত, এখন অবশ্য সেই অধস্তন আদালতকে সংস্কার কমিশন বলছে স্থানীয় আদালত, সেই মতামতের সাথে আমরা একমত পোষণ করেছি। যদি এখন থেকে স্থানীয় আদালত আমরা বলতে চাই, তাহলে স্থানীয় আদালতের অর্থাৎ পূর্বের অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা, নিয়োগ, বদলি, ডিসিপ্লিন সহ অন্যান্য সমস্ত নিয়ন্ত্রণ ক্ষমতা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে রাখার জন্য আর্টিকেল 116-এ আমরা পরিবর্তন আনতে চাই। সে বিষয়ে আমরা একমত। তবে বর্তমান অবস্থা বহাল রেখে আর্টিকেল 116 বর্তমান অবস্থা বহাল রেখে সচিবালয় প্রতিষ্ঠা করার বিষয়ে কিছুটা জটিলতা আছে, কিন্তু আমরা চাই সুপ্রিম কোর্টের একটি সচিবালয় হোক। এবং এখানে একটা বিষয় আমরা নতুনভাবে প্রস্তাব করেছি, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আদলে এই অধস্তন আদালতসমূহের নিয়ন্ত্রণ, ডিসিপ্লিনারি অ্যাকশন এবং অন্যান্য বিষয়গুলো ডিল করার জন্য ন্যাশনাল জুডিশিয়াল কাউন্সিল নামে আলাদা একটা জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হোক। সেটা আমাদের প্রস্তাব। সচিবালয় তো আলাদা থাকবেই, এবং সেই ন্যাশনাল জুডিশিয়াল কাউন্সিলের ফাংশন হবে একই, ডিসিপ্লিন এবং মিসকন্ডাক্ট এগুলোর সাথে দুর্নীতিও যেন এখানে কাউন্ট করা হয়। দর্শক, ব্রিফ করছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। দিন সাতেক না যেতেই আবারও ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। সায়েন্স ল্যাব এলাকা ফের পরিণত হলো রণক্ষেত্রে। দাঙ্গা হাঙ্গামা চলল প্রায় 5 ঘন্টা ধরে। এদিকে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ, যার রেশ পড়েছে রাজধানী জুড়েই। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। কর্মকর্তারা বলছেন পূর্ব শত্রুতার জেরে এমন ঘটনা। এ শব্দ নতুন নয়, তুচ্ছ ঘটনা বা নানা ইস্যুতে কিছুদিন পর পর সংঘর্ষে জড়িয়ে পড়েন রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল 11:30টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ফের সংঘর্ষ। শুরুতে ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ, তারপর গোটা এলাকা রণক্ষেত্র। থেমে থেমে সংঘর্ষ চলে প্রায় 5 ঘন্টা। ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলছেন সোমবার রাতে তাদের একজন সহপাঠীকে মারধর করা হয়। এছাড়া ফেসবুকে দেয়া হয় উস্কানিমূলক পোস্ট। কলেজের শিক্ষার্থী বা স্যাররা কোনো কিছু করে না, হালকা উল্টা আমাদেরকে প্রশাসন থেকে হুমকিমূলক পোস্ট দিছে। এই জন্য আমরা আজকে তাদের কলেজ ভাঙচুর করতে বাধ্য হয়েছি। এদিকে হামলার শিকার হওয়ার অভিযোগটি সিটি কলেজ শিক্ষার্থীদের। বলেন ভেঙে ফেলা হয় তাদের বিভিন্ন স্থাপনা। যেই ছেলেটা আহত হয়েছিল তার সঙ্গে তখন অভিভাবক উপস্থিত ছিল, এবং তার অভিভাবক নিজে বলেছেন যে কে মারছে ওইটা অভিভাবক দেখেন নাই, দেখছে যে আউট ড্রেসে মারা হয়েছে। তাও সিটি কলেজে কেউ ছিল কি ছিল না এটার কোনো প্রমাণ কেউ দিতে পারে না। দুপক্ষের সংঘর্ষে দফায় দফায় বন্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। ছত্রভঙ্গ করে দেয় সংঘর্ষে লিপ্ত শিক্ষার্থীদের। যে এটা তো আসলে নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়াইছে, এটার আসলে পার্মানেন্ট একটা সলিউশন দরকার। দেখি আমরা উপরের লেভেলে যদি প্রয়োজন হয় তাদেরকে এঙ্গেজ করে, দুই কলেজকে এঙ্গেজ করে বারবার বলছি যে এটার আর পার্মানেন্ট সলিউশন দরকার। এখন এতে কখন যে কার ক্ষতি হয়ে যাবে, কখন যে কোন প্রাণ ঝরে যাবে, এটা আমরা চাই না, এটা আমরা কখনোই চাই না। এটা আমরা চাই যার শান্তিপূর্ণ সমাধান। এই দুই কলেজের শিক্ষার্থীরা গত 15 এপ্রিলও সংঘর্ষে জড়ান। গত 9 ফেব্রুয়ারির কথা কাটাকাটি জেরে সায়েন্স ল্যাবে এলাকাতেই সংঘর্ষে জড়ান সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এমন সংঘাত দেখা গেছে আরও কয়েকবার। উত্তাপে যুক্ত হন এলাকাটির আরও কয়েকটি কলেজের শিক্ষার্থীরাও। এমন অবস্থায় কলেজগুলোর প্রতিনিধি সহ পুলিশের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয় সামান্য বিষয়ে যাতে সংঘর্ষ রূপ না নেয় তা নিশ্চিত করতেই এই কমিটি। কিন্তু তারপরেও সংঘর্ষের ঘটনা ঘটছেই। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, ঢাকা ও সিটি কলেজ এলাকার সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। সানি, দিনভর তো দফায় দফায় শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। আমরা সংবাদেও জানাচ্ছিলাম যে যান চলাচল ব্যাহত হওয়ায় রাজধানী জুড়েই ভোগান্তি ছিল। এখনকার অবস্থা কি দেখছেন, বিস্তারিত জানাবেন।
এখন এই এলাকার পরিস্থিতি মোটামুটি শান্ত বলা যায়। সায়েন্স ল্যাব এবং সেই সঙ্গে সিটি কলেজের এলাকায়, আমি ঠিক সিটি কলেজের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে এখন যান চলাচল একদমই স্বাভাবিক, সেটি বলাই যায়। কিন্তু যে সংঘর্ষের ঘটনা, দিনভর সংঘর্ষ, প্রায় 5 ঘন্টা ধরে সংঘর্ষ ঘটেছে ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে। সেই সংঘর্ষের পরে কিন্তু একটি উত্তেজনা বিরাজ করছে এই এলাকায়, এবং দুদিন পর পরই ঢাকা সিটি কলেজ, ঢাকা কলেজ, সেই সঙ্গে আইডিয়াল কলেজ, এই যে ত্রিমুখী সংঘর্ষ, সে কারণে কিন্তু এই এলাকায় বলা যায় যে সবসময় একটি আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করে, এবং সে কারণে কিন্তু বলা যায় সিটি কলেজকে দুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আসার পরে দেখেছি যে সিটি কলেজের সামনের যে মূল ফটকটি রয়েছে, তার যে সিটি কলেজ লেখা যে ব্যানারটি রয়েছে, সেটি আসলে খুলে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই ধরনের ঘটনা তারা, এখানকার যারা স্থানীয় রয়েছে, তারা চান না। তারা একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চান। সে কারণে কিন্তু আগামীকাল প্রশাসনের পক্ষ থেকে 3 কলেজের সঙ্গে বসা হবে এবং তার পরবর্তীতে আলোচনা করে একটি সমাধানে আসার চেষ্টা করা হবে। কারণ আপনিও সংবাদে যেটি বলছিলেন যে দুদিন পর পরই এই 3 কলেজের যে কোনো 2টি কলেজের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এই মূল যে সড়কটি, সায়েন্স ল্যাব যে সড়কটি, এটি কিন্তু অত্যন্ত ব্যস্ত একটি সড়ক, এবং ধানমন্ডি থেকে যারা বের হন এবং তারাও কিন্তু এই রাস্তাটি ব্যবহার করে। সে কারণে এই রাস্তাটি যখন বন্ধ হয়ে যায়, পুরো ঢাকায় এর প্রভাব পড়ে, এবং অনেক শিক্ষার্থী কিন্তু আজকের আহত হয়েছে। এই ধরনের পরিস্থিতি যেন আর না ঘটে, সে কারণে কিন্তু এখন প্রশাসনের যে ব্যবস্থা যেটি নেওয়ার, সেটি কিন্তু আগামীকালকে বৈঠকের পরে আসলে একটি সিদ্ধান্ত আসতে পারে বলতে আমরা জানতে পারছি। তো তা নিয়ে এই ছিল আমার কাছে ঢাকা কলেজের সামনে থেকে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো পুলিশ প্রধানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হলো। আন্তর্জাতিক পুলিশি সংস্থাটির ওয়ান্টেড লিস্টে বেনজির আহমেদের নাম উঠেছে। গত 10 এপ্রিল এই নোটিশ জারি হয়, নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর। বিদেশে পালিয়ে থাকা বেনজিরের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন, দুর্নীতি সহ নানা অভিযোগ রয়েছে। আওয়ামী সরকারের আমলের বহুল আলোচিত ও সমালোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ, তার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের অভিযোগ ফলাও করে প্রকাশ পেয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। সেসব প্রতিবেদনে দেখা যায় বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে দেশে বিদেশে রয়েছে অঢেল সম্পদ। তার সেসব সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের ইকো রিসোর্ট নামে এক অভিজাত পর্যটন কেন্দ্র। এছাড়াও তার স্ত্রী ও 2 মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত 6টি প্রতিষ্ঠানের খোঁজ পাওয়া গেছে। 5টি প্রতিষ্ঠানে তার বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকারও বেশি। অথচ 34 বছর 7 মাসের চাকরি জীবনে বেনজির আহমেদের বেতন ভাতা বাবদ মোট আয় 1,84,89,200 টাকার মতো। 2015 থেকে 2020 সালে র্যাবের মহাপরিচালক এবং 2020 থেকে 2022 সাল পর্যন্ত আইজিপি থাকাকালীন বেনজির আহমেদ গড়ে তোলেন এই রিসোর্ট। অভিযোগ উঠেছে পার্ক নির্মাণ করতে তিনি ওই এলাকায় হিন্দু সম্প্রদায়ের জমি ভয় দেখিয়ে দখল করে নেন। পরে এসব নিয়ে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। একের পর এক অবৈধ সম্পদ ও নিজের পাসপোর্ট জালিয়াতি সহ দুর্নীতির তথ্য সামনে আসতে থাকে। বিদেশ পালিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে দেয়া হয় দেশত্যাগের নিষেধাজ্ঞা। এবার বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোল। গত 10 এপ্রিল এই নোটিশ জারি করা হয়, তবে ইন্টারপোলের ওয়েবসাইটে এই নোটিশ এখনো প্রকাশ করা হয়নি। রেড নোটিশ জারি তো আমরা ওয়েবসাইটে দেখছি না, তাহলে আপনারা কিভাবে নিশ্চিত? ওয়েবসাইটে খুব সুন্দর করে লেখা আছে, অনেক সময় তারা এটা দেয় না, ওখানেই লেখা আছে। সম্প্রতি জানতে পেরেছি, হ্যাঁ সম্প্রতি জানতে পেরেছি আমরা। শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ আরো কয়েকজনের বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশ জারি চায় বাংলাদেশ। এ বিষয়ে অনুরোধ জানিয়ে ইন্টারপোলে চিঠিও পাঠানো হয়েছে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দেশে ফেরাতে কার্যক্রম শুরু করেছে দুদক। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চুক্তির চেষ্টা চলছে, চিঠিও পাঠানো হচ্ছে বিভিন্ন দেশে। মঙ্গলবার সাংবাদিকদের এসব কথা জানান দুদক কমিশনার। তিনি জানান, বাংলাদেশি হিসেবেই টিউলিপ সিদ্দিকের বিচার হবে। আর এদিকে ঋণের নামে 7,129 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। গত 5 আগস্ট দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুদকের নানান মামলায় জড়ান তিনি ও তার পরিবারের সদস্যরা। সর্বশেষ পূর্বাচলের প্লট জালিয়াতির 6 মামলায় অভিযোগপত্র দাখিলের পর জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা।
এমন পরিস্থিতিতে দুদকের করণীয় সম্পর্কে ধারণা দিলেন সংস্থাটির কমিশনার হাফিজ আহসান ফরিদ। আমাদের তো ইতিমধ্যেই তো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যে অভিযুক্ত ব্যক্তিদের ফেরত পাঠানোর জন্য। এছাড়া আমাদের সাথে বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সাথে আমাদের চুক্তি পর্যায়ে রয়েছে। নেক্সট কমিশন মিটিং হয়তো এই সপ্তাহে, যদি না আগামী সপ্তাহে হবে, তখন আলোচনা করা হবে, যদি প্রয়োজন পড়ে রেড অ্যালার্ট জারি করা হবে। এছাড়া শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিচারিক প্রক্রিয়া নিয়েও কথা বলেন দুদক কমিশনার। আমরা তো তার বিরুদ্ধে মামলা করেছি সে বাংলাদেশি নাগরিক হিসেবে, এবং তাকে আমরা যেসব চিঠিপত্র দিয়েছি দুর্নীতি কমিশন সব বাংলাদেশি ঠিকানায়, তার ন্যাশনাল আইডিতে দেওয়া হয়েছে। তাকে আমরা এখানে বিদেশি নাগরিক হিসেবে আমরা কনসিডার করে নিই। এদিকে রাজশাহী সিটির সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। জনাব AHM খায়রুজ্জামান লিটন, সাবেক মেয়র, রাজশাহী সিটি কর্পোরেশন, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে 10,35,00,000 টাকারও বেশি মূল্যের গাতোয়ার উৎস বহির্ভূত সম্পদ অর্জন পূর্বক বুক দখলে রাখা এবং তার নামেও 12টি ব্যাংক হিসাবের মাধ্যমে 52,23,00,000 টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সহ 11 জনের বিরুদ্ধে IFIC ব্যাংক থেকে ঋণের নামে 7,129 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। রাজধানীতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি, আরও সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা। তাদের মোকাবেলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, অন্যথায় ব্যর্থ হবে সব অর্জন। বাস্তবতা বিবেচনা করে অকপটেই এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, এ পর্যন্ত দেশের উন্নয়ন অগ্রগতিতে যত কাজ হয়েছে তার 70 ভাগই হয়েছে বিএনপির আমলে। উত্তর জনপদের 3 জেলায় রাষ্ট্র সংস্কারে 31 দফার সেমিনারে তারেক রহমান এসব কথা বলেন। রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ও জনসম্পৃক্তির শীর্ষ কর্মশালা আয়োজন করে বিএনপি। কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা এখানে বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে এ পর্যন্ত দেশের জন্য যত মঙ্গলজনক কাজ হয়েছে তার 70 ভাগ করেছে বিএনপি। যতগুলো সরকার, রাজনৈতিক সরকার আজ পর্যন্ত বাংলাদেশ পরিচালনা করেছে, যদি হিসাব নিকাশ করি আমরা যে জনগণের জন্য, দেশের জন্য বিভিন্ন রকম ভালো কাজ যাতে জনগণ উপকৃত হয়েছে, দেশ উপকৃত হয়েছে, তার দেখবেন 70% ভাগ কাজ আপনাদের এই দল করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছে। বিএনপির শীর্ষ নেতার দাবি, যখন স্বৈরাচারের ভয়ে কেউ কথা বলতো না তখন আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। এখনো সক্রিয় রয়েছে অদৃশ্য শক্তি। আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে নিজেদের ভেতরের ঐক্যকে সুসংগঠিত করতে হবে। যে কোনো ভাবে আমাদেরকে কোনো অশুভ যদি কিছু থাকে তাকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে, সেই জিনিসটাকে, সেই ব্যক্তিকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে, দিয়ে আমাদেরকে সামনে এগোতে হবে। বলেন, বিএনপি জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছে যদি সুষ্ঠু ভোটে ক্ষমতায় আসে 31 দফা বাস্তবায়ন করা হবে। প্রত্যেকের পরিচয় আমরা বাংলাদেশী, কাজে প্রত্যেকের কাছে আপনাদেরকে যেতে হবে, কারণ প্রত্যেকটি মানুষের সমর্থন আমাদের প্রয়োজন। যত বেশি সংখ্যক মানুষের সমর্থন আমরা অর্জন করতে সক্ষম হব, তত ভালোভাবে আমরা এই 31 দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পাঠক্রমে মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে সুনাগরিক গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই অনুষ্ঠানটি জুবায়ের রাজিন, নিউজ 24, ঢাকা। এনসিপির দলীয় পদবি ব্যবহার করে যারা দুর্নীতি ও অপকর্মে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিন্দু মাত্র পিছপা হবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের যেসব নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতি এবং চাঁদাবাজির অভিযোগ উঠেছে তা প্রমাণিত হলে ব্যবস্থা নেবে দলটি। নিউজ 24কে দেয়া সাক্ষাৎকারে এসব কথাই বলেন শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল আল আমিন। দলের আরেক নেতা সালাউদ্দিন সিফাত বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে এনসিপি। মাজহার ইসলামের রিপোর্ট।
নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি দিয়ে গেল 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির। দল গঠনের পর দলের নিবন্ধন, মাঠ পর্যায়ের কমিটি গঠন, সংস্কার ইস্যুতে নিজেদের মতামত দেওয়া সহ ব্যস্ত সময় পার করছেন দলটির শীর্ষ নেতারা। জনগণের স্বার্থকে সামনে রেখে দল গঠনের 2 মাসের মাথায় তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বেশ কিছু নেতার বিরুদ্ধে দুর্নীতি এবং চাঁদাবাজির অভিযোগ উঠেছে। আছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগও। জানিয়ে গেল শুক্রবার দলের কেন্দ্রীয় বৈঠকে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক নেতাই। দুর্নীতির অভিযোগে এরই মধ্যে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে দলের যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে। এমন অবস্থায় দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতি সহ উত্থাপিত নানা অভিযোগ তদন্তে যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিনকে প্রধান করে 12 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে এনসিপি। দলটির নেতারা জানান, নতুন রাজনৈতিক বন্দোবস্তে চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের ঠাঁই নেই। এনসিপির নাম ভাঙিয়ে যারাই দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল। দুর্নীতিবাজ ব্যক্তি কোনোভাবে যদি এনসিপি সংশ্লিষ্ট হয়, আমাদের দলের সংশ্লিষ্ট হয়, তবে অবশ্যই আমরা তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করব সাংগঠনিক বিচারে। এই প্ল্যাটফর্মের নাম ব্যবহার করে কেউ যদি কোনো অপকর্মে জড়ায়, সে যেই পর্যায়েরই নেতৃবৃন্দ হোক এবং যেই পর্যায়েরই কর্মী হোক না কেন, তার ব্যাপারে এনসিপি সাংগঠনিকভাবে কঠোর অবস্থানে থাকবে। আর দলের যেসব নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখবে এনসিপি। তদন্ত কমিটির প্রধান নিউজ 24-কে জানান, দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে শাস্তির মুখে পড়তে হবে অভিযুক্তদের। সংগঠন নীতি বিরোধী যদি কোনো কাজ হয়, আমাদের সংগঠনের পরিচয় দিয়ে যদি কেউ কোনো অপকর্ম করতে চায় বা কোনো অন্যায় কাজ করতে চায় বা কোনো অন্যায় যদি এঙ্গেজ হয়, তাহলে এই ব্যাপারে আমাদেরকে অভিযোগ করার জন্য, আমরা দপ্তরে অভিযোগ করার জন্য এটা সবার জন্য ওপেন করে দিছি। এবং এই ধরনের অভিযোগ হইলে আমরা বলেছি যে আমরা অবশ্যই জিনিসটা তদন্ত করব এবং তদন্ত করে অবশ্যই শৃঙ্খলাজনিত যতটুকু ব্যবস্থা নেওয়া যায় প্রত্যেকের ব্যাপারে এই ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। কোনো নেতা কর্মীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ উত্থাপিত হয় শৃঙ্খলা ভঙ্গের, তাদেরকে সেই জায়গা থেকে ডিসিপ্লিন করার জন্য তাদেরকে কারণ দর্শানো, যাতে তারা এটা কারণ দর্শায় এবং তাদের যাতে শৃঙ্খলার মধ্যে আনা যায়, সেই কারণে আমরা একটা শৃঙ্খলা কমিটি গঠন করেছি। দলের নেতারা জানান, বিচারের আগে স্বাভাবিক রাজনীতি করতে পারবে না পতিত আওয়ামী লীগ। গণহত্যার দায়ে অবশ্যই তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। সেলগুলো ঘোষণা হবে। আর মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বৈষম্য কমিয়ে অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় নতুন ধারার অর্থনৈতিক ব্যবস্থা প্রণয়নের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেছেন, এর মূল ভিত্তি হতে পারে সামাজিক ব্যবসা। কাতারের রাজধানী দোহায় আর্থনা সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, মুনাফা কেন্দ্রিক নয় বরং মানুষ কেন্দ্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তন করা জরুরি। তিনি বলেন, সামাজিক ব্যবসায় ক্ষুদ্র ঋণ এখন আর কোনো তাত্ত্বিক ধারণা নয়, বরং দরিদ্রদের ক্ষমতায়ন, জীবন রূপান্তর এবং অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই সমাজ গঠনের বাস্তব হাতিয়ার। ডক্টর ইউনূস আরও বলেন, ফিলিস্তিন থেকে শুরু করে বাংলাদেশের রোহিঙ্গা সংকট কোনো কিছুকে উপেক্ষা করার সুযোগ নেই। সাংবাদিক সাগর রনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 6 মাস সময় পেল উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স। রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। এদিকে ডিবির হেফাজতে থাকা নথি পোড়ানোর ঘটনা সত্য নয় জানিয়েছে রাষ্ট্রপক্ষ। 14 বছর ধরে মামলার দীর্ঘসূত্রিতায় হতাশ পরিবারের সদস্যরা। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর রুনি। সেই মামলা এখন নানা হাত ঘুরে তদন্ত করছে বিশেষ টাস্ক ফোর্স। মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে রাষ্ট্রপক্ষের সময়াবেদনের প্রেক্ষিতে আরও 6 মাস সময় দেন হাইকোর্ট। আমরা রিপোর্টটা ফাইনাল করতে পারেনি, দিতে পারেনি, এখানে আরো কতগুলো দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় ডিবি হেফাজতে থাকা এই মামলার নথি পুড়ে গেছে এমন ঘটনা সত্য নয় বলে জানায় রাষ্ট্রপক্ষ। বিবৃতি পাঠিয়েছে পুলিশও, যদিও বাদীর আইনজীবী বলছেন ভিন্ন কথা। অনেক দিনের আগের নথি অনেক কিছু খুঁজে পাওয়া যায়নি, সিডি ডিভিডি কোন জায়গার কি হয়েছে, মিসপ্লেস হয়ে গেছে, যথেষ্ট জায়গায় নাই, এই সমস্ত কথা তিনি বলেছেন। কারণ আদালত প্রশ্ন করেছিলেন এত সময় কেন দরকার হবে। পুরানো বলতে বুঝিয়েছি আমি, নট পুরানো, এটা পুরাতন মামলা। এটা ইনভেস্টিগেশন করতে একটু সময় লাগবে, কারণ এখন এই অনেক অফিসারকে জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, অনেকে হয়তো বা চাকরিতে নেই, এটা ইয়েতে আছে, তো তাদের সাথে কথা বলতে হচ্ছে, তখনকার জিনিস বের করতে হচ্ছে, দেখতে হচ্ছে।
গত 14 বছরেও এই মামলার কুলকিনারা না হওয়ায় হতাশ পরিবারের সদস্য ও আইনজীবীরা। নতুন করে এত আগে পুড়ে যাওয়া নথির কারণে এটা তদন্ত প্রক্রিয়া বিলম্ব হওয়া, যে অজুহাত নথি পুড়ে যাক, হারিয়ে যাক বা পরবর্তী সেটা আছে বলা, এই যে বলার একটা এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আসলে আমরা খুবই হতাশ করে। নথিটি নাকি পড়া গিয়েছে, আবার পরবর্তীতে নাকি সংসদে নিয়ে আসলো নথি পড়া যায়নি। গত সরকারের আমলের বিচার হয়নি এই ভেবে যে সরকারের প্রভাবশালী মহল জড়িত এই হত্যাকাণ্ডে, যার কারণে বিচার হচ্ছে না বলে মানুষ মনে করে। এই সময়ে যদি বিচারটি না হয় তাহলে মানুষ কি মনে করবে? আমরা গত 16 বছরে যেটা বিলংস করেছি সেটা এখনো ক্যারি করে চলেছি। আগামী 22 অক্টোবর এই মামলার আদেশের জন্য পরবর্তী দিন ধার্য করেছেন হাইকোর্ট। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, গুম হত্যার চেয়েও জঘন্য অপরাধ। নতুন আইনের মাধ্যমে গুম নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিকেলে গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ 2025 নিয়ে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন আইন উপদেষ্টা। অনুষ্ঠানে বক্তারা অধ্যাদেশের নানা বিষয় তুলে ধরেন। বিগত হাসিনা সরকারের আমলে রাজনৈতিক ও নানা কারণে গুম হন কয়েক হাজার মানুষ, যার মধ্যে এখনো অনেকের কোনো খোঁজ মেলেনি। এসব গুমের সঙ্গে জড়িত ছিল আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারের বিভিন্ন সংস্থা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে গুম সংক্রান্ত তদন্ত কমিটি গঠন করে। এই কমিটির তদন্তে বেরিয়ে আসে গুমের ভয়াবহতা। এমন অবস্থায় প্রস্তাবিত গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025 নিয়ে এক মতবিনিময় সভায় বক্তারা তুলে ধরেন গুমের ভয়াবহতা। তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তুমি ফিরে যাবে, কোনো কেস টেস তো প্রশ্নই ওঠে না, তুমি স্বাভাবিক জীবনে ফিরে যাবে। শুধু তুমি প্রতিজ্ঞা করো যে তুমি আর কিছু বলবে না, সরকারের বিরুদ্ধে কিছু বলবে না। আমি সেটাতে নারাজি হওয়াতেই সমস্যাটা হয়। গুম সংক্রান্ত তদন্ত কমিটির প্রধান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেল এই অধ্যাদেশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন। আমাদের অভিজ্ঞতা বলে যে আমাদের এই কমিশনে মোস্ট অফ দ্য victims of enforced disappearances were political opponents or political dissidents of deed and ruling Awaमी League. তারা গুম হয়ে এতদিন আছেন, তারা মৃত্যু হয়েছে কি হয়নি সেটা নিশ্চিত করতে পারবেন না। এই জায়গাটা একটু ক্লারিফাই যদি করে দেন খুব ভালো হয়। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের ইতিহাসে যে নৃশংসতম ঘটনাগুলো ঘটেছে, যেটা আমরা কল্পনাও করতে পারি না আমাদের দেশে কোনো শাসক করতে পারে, সেটার বিচার নিশ্চিত করা এবং এই ধরনের শাসক হওয়ার সম্ভাবনা যাদের থাকে বা চিন্তা যাদের থাকে তাদের জন্য কাজটা ডিফিকাল্ট করে দেওয়া। ভবিষ্যতে যেসব রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা এই সরকারের সংস্কারগুলো এগিয়ে নিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমরা এই সংস্কার প্রক্রিয়াতে। আবির হোসেন, নিউজ 24, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা। এখন পর্যন্ত 29 জন শিক্ষার্থী অনশন চালিয়ে যাচ্ছেন। এর আগে সোমবার বিকাল 4টায় পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য থেকে 32 জন শিক্ষার্থী অনশনে অংশ নেয়। এর মধ্যে 2 জন অসুস্থ হয়ে পড়েন, আরও 1 জন বাড়ি ফিরে গেছেন। অনশনরত শিক্ষার্থীরা জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।